দইরা খাওয়া মহরে রে বনের বাহাগো ওরে ছায়া নিতে গেলাম রে বাগ বট বৃক্ষ শাওনা বৃক্ষ দেয় না ছায়া বাগরে সেও না বৃক্ষে যাই নাই ছায়া বাগরে দেও না বৃক্ষ দেয় না ছায়া বাগরে আমার কর্ম দোষের বনের বাহাগো ওরে আমার কেহ নাহাই রে দইরা খাওয়া মারে রে বনের বাহাগো সহে না রে বাগ সহে না বন্ধু দর শোনে লাইগা বাগরে আর বন্ধু তোর শোনে লাইগা বাগরে রেখো দুটি আখিরে বনের বাহাগো ওরে আমার কেহ নাহাই রে দইরা খাওয়া মারে রে বনের বাহাগো রে আমার কেহ নাই রে ধইরা খাওয়া মারে রে বনের বাগ রে পাখিনি শুনলে তো আমার জীবনের কাহিনী আর কি বলবো পাখিনি বলো এখন আমি কি করবো আমি যদি তোকে খাই ওই মেহেরবান খোদা তাল্লার কাছে গুনাহগারি হয়ে যাব তাই তো তোকে আমি খাবো না তুই এখান হতে চলে যা মা আমি কোথায় যাব কার জায়গায় আমি আশ্রয় নেব তুই যাবি আমার বাড়িতে তোমার বাড়িতে গিয়ে আমি থাকবো কোথায় তুমি আমাকে রাখবে কোথায় ঠিক আছে চলো বাখিনি আর চলতে পারছি না বাখিনি কিছু খেতে দাও বাখিনি আমি আর পারছি না খোদার জ্বালা যে আমার যন্ত্রণা করছে ওরে মা কাঙ্গাল আমি জ্বর সইতে পারছি না আমি তোকে কি খেতে দেব বনের পশু বাঘ যদি কারো দুয়ারে যায় তাহলে যে মেরে তাড়িয়ে দেবে তুই এক কাজ কর মা এই বনের বাইরে অনেক মনীষী আছে তোরই মতো মনীষী হয়তো তোর উপকার করতে পারে আমার কি করতে হবে বাকিনি তুমি সেটা বলো ওরে মা কাঙ্গালি তুই একটিবার এই মনীষীর কাছে গিয়ে তোর দুটি হাত বাড়িয়ে দে আমি তাই করবো বাকিনি আমি নগরবাসী সবার কাছে হাত পাতবো ওগো নগরবাসীগণ তোমরা যে যেখানেই থাকো না কেন যে যা পারো তাই আমার হাতে দাও আমি এই বনবাসে আমার জীবনটাকে আমি কেমন করে রক্ষা করব তোমরা আমাকে কিছু সাহায্য করো সতী যাত্রাপতি আপনাদের মাঝে এখন দক্ষিণী দুটি হাত বাড়াবে তার ভিক্ষা জীবনের জন্য। দেন গো নগরবাসী এই দুঃখী
দুঃখিনী হাতে গো বাসি এই দুঃখিনী হাতে হাতে গো বাসি এই দুঃখিনীর হাতে ভিক্ষা যদি না দাও বাসি মরব আরে গো আমি মরব না আরে কাদরি দাদাও বাসি মরবয়না হারে গো বাসি মহিবয়না হারে কোথায় যাব কি করিব কার ছায় দা রাব গো আমি কার ছায় দা রাব কি করিব কোথায় যাব কারসায় যাহা রাব গো বাসি কারসায় যা রাব দুঃখে ডালি মাথায় লয়ে ঘুরি বনে বনে গয়াবি ঘুরি বনে বনে মুখের ডালি মাথায় লয়ে গুনি বনে বনে গো বাসি গুনি বনে বনে খুদার জ্বালা বড় জ্বালা সহিতে না বাড়ি গোয়াবি সহিতে না বাড়ি কেদার জ্বালা বড় জ্বালা সহিতে না পারি গো বাসি সহিতে না পাহাড়ি ছিলাম আমি রাজা রানী হইলাম লিনি গো বাসি হইলাম লিনি ছিলাম রাজা রাজ রানী হইলাম কাঙ্গা লিনি গো বাসি হইলাম কাঙ্গা লিনি দুয়ারে আই সাচে ফকির ভিক্ষা দিয়ে যাও গো তোমরা ভিক্ষা দিয়ে যাও গোয়ারে আই সাথে পতি ভিক্ষা দিয়া যাও গো বাসি ভিক্ষা দিয়া যাও যে যা পারো তাহাই দিও এই দুঃখিনী হাতে গো বাসি এই দুঃখিনী হাতে যে যাহাই পারো তাহাই দিও এই দুঃখিনী হাতে গো বাসি এই দুঃখিনী হাতে ভিক্ষা দেন গো নগরবাসী এই দুঃখিনী হাতে গো বাসি এই দুঃখিনী হাতে ভিক্ষা দেন গো নগরবাসী এই দুঃখিনী
হাতে গো বাসি এই দুঃখিনী হাতে। কর্ণধর, আমরা যাব ডানের রাস্তায়, ভুল করে এসেছি বামের রাস্তায়। আমরা সামনের দিকে আর অগ্রসর হব না। নৌকা এখানে নঙ্গর করো। হুজুর, কর্ণধর, আমরা আসার সময় আমাদের নৌকায় করে 7-7টি ভাণ্ড ভরে মিষ্টি জল নিয়ে এসেছি। ওখানে থেকে একটু মিষ্টি জল এনে হুজুরকে দাও। কর্ণধর, কি রে মালিক ভাই? আমরা যে আসার সময় আমাদের নৌকায় করে 7-7টি ভাণ্ড ভরে মিষ্টি জল নিয়ে এসেছি। আচ্ছা। ওখান থেকে একটু মিষ্টি জল এনে হুজুরকে দাও। তাড়াতাড়ি গেলাম। ওই মালিকদা, কর্ণধর, তুই কইলি বলে 7-7টি ভাণ্ড বইরে। হ্যাঁ, আসার সময় আমরা 7টি ভাণ্ড ভরে মিষ্টি জল নিয়ে এসেছি। আমি যে যাই দেরি করলাম, তুই আমার ডাক দিলা কেন? কে ডাক দেওয়া লাগবে? আমি যদি আড়াই যাইতাম। ডাক দেওয়া লাগবে কেন? তাড়াতাড়ি আসবে। এক ফোঁটা পানিও নাই। এক ফোঁটা পানি নেই। এক ফোঁটাও নাই। হুজুর, সর্বনাশ হয়েছে হুজুর। কি হয়েছে বলো? আমরা আসার সময় আমাদের নৌকায় করে 7-7টি ভাণ্ড ভরে মিষ্টি জল নিয়ে এসেছিলাম। একটি ভাণ্ডতেও যে এক ফোঁটা মিষ্টি জল নেই হুজুর। তবে কি এই মিষ্টি পানির কারণে এই সুন্দর পৃথিবী থেকে আমি চিরবিদায় হয়ে যাব? হুজুর, তাহলে আমরা কি করতে পারি হুজুর? তাই তো জ্ঞানীরা বলেছে, যথায় ওরে গাং চেলে তথায় থাকে বনম এলে। হ্যাঁ, মানে কি চেয়ে দেখো, ওই তো এক জাগ পাখি ডানা মেলে উঠছে। তোমরা আর বিলম্ব না করে বলো ওরে বাদেশে যায় বেটার না গো। ওরে আহা বলো রে গো, ওরে বাদেশের যাহায়া বেটার নায়া গো পা আহা বো রে। কি করি আমি কোথায় রে যাব? ওরে কি করিব আমি কোথায় রে যাহা আহব? আমি কোথায় রে যাব? ওরে কি করিব আমি কোথায় রে যাহা আহব? এই রে কোথায় গেলে আমার বেটা ওরে আহা বলো রে গো, কোন বাদেশের যাহায়া বেটার নায়া গো পা আহা বো রে। ওরে বেটা আমার রে অস্থির আছে। ওরে বেটা আমার হইল হস্তের লাহা আঠি। ওরে বেটা আমার অস্থির আছে। ওরে বেটা আমার হইল হস্তের লাহা আঠি। এই যে ওরে আহা বলো রে গো, ওরে বাদেশের যাহায়া বেটার নায়া গো পা আহা বো রে। বেটা আরে ও জান বেটার শো, ওরে মায়ের আসে রে গোলিয়া।
হারাইছি বুকের মালিক রে ওরে সেইটা ব্যথা বেটার সো ওরে মায়ে আসের কলিয়া ওরে বিদেশে বাতে জগৎ ওরে বেটা মারা বেটার সো ওরে মায়ে আসের কলিয়া ওরে দেশের লোকে জানার আগে ওরে আগে জানে বেটার সো ওর মায়ে আসের কলিয়া কোথায় যাবো আমার বেটাকে খুঁজে পাবো একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল আমার বাহেশা বাবা চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে আমার আজিজ বাবারও যাওয়ার সময় হয়ে গেছে মালিকে যেন কখন আমার আজিজ বাবাকে আরে হে খোদা এই হারানো ব্যথা আমি কেমন করে সইব কেউ রইলো না রে এই দুঃখিনী দরদি কেউ আজিজ বাবা আমার কেউ রইলো না রে। আমার কেউ রইল না আরে এই দুঃখিনী চারিদিকে কেউ রইল না আরে আমাকেও রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী পালে বিধি শুকলে খেনা রে আমাকেও রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে ওরে আমার একে একে সবাই গেল ও বাজার বাসার চাইতে মারা ভালো ওরে আমার একে একে সবাই রে বাজার চাইতে পড়াই ভালো রে তার বিধি কাঁদতে কাঁদতে জনম শুকুর হইল না রে আমাকেও রইল না রে এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে আমাকেও রইল না রে এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না ওরে আমি দুঃখে পইলাম যেটা ধরি সেটা আমি ভাইয়া পহরি রে আরে তার বিধি রে আমার পালে বিধি
লোনারে এই দুঃখিনীর দরা দিয়া কেউ এলো না রে। একই স্বামী, আপনি গিয়েছেন বাণিজ্য করতে, কিন্তু এত তাড়াতাড়ি কি বাণিজ্য করে আনলেন স্বামী? বেগম, হীরা জহরত মণি মুক্তা বাণিজ্য করে নৌকা বোঝাই করে আমি দেশ আভিমুখে ফিরে এসেছি। একই বলছি স্বামী, আপনার নৌকা দেখছি খালি, আপনি এত তাড়াতাড়ি কি বাণিজ্য করে আনলেন স্বামী? বেগম, আমার মেহেরবান খোদা তাআলার আশীর্বাদে, আমার দরদি দয়াল জিন্দা পীর কালো গাজীর আশীর্বাদে এমন বাণিজ্য মিলে দিয়েছে, এর চাইতে বড় বাণিজ্য আর এই পৃথিবীর মধ্যে থাকতে পারে না। এই চেয়ে দেখো বেগম। একই স্বামী, আপনি গিয়েছেন বাণিজ্য করতে, কিন্তু আপনি এই সন্তান পেলেন কোথায়? বেগম, শালীনতা বজায় রেখে কথা বলো। আমি যখন বাণিজ্যিতে রওনা হয়ে যাই, একে একে 7 পাণ্ড মিষ্টি পানি নিয়ে গেছিলাম, আর আমার নৌকার মিষ্টি পানি ফুরিয়ে যায়। মানিক মাঝ এবং কর্ণধরকে পাঠিয়েছিলাম মিষ্টি পানির সন্ধানে। ওরা মিষ্টি পানির সন্ধান করতে করতে ওই কোকাবের বন বাগিনীর ডেরায় এই শিশু সন্তানটিকে তুলে এনে আমার কোলে তুলে দিয়েছে। তাই তো বলছি। স্বামী, আপনার কথাগুলো আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। আপনি গিয়েছেন বাণিজ্য করতে, আমার মনে হয় আপনি ওখানে গিয়ে একটি বিবাহ করেছেন, আর সে ঘরে একটি ছেলে সন্তান হয়েছে, আর সেই ছেলেটিকে নিয়ে আপনি দেশে ফিরেছেন। বেগম, আমার জন্ম লগ্ন হতে অদ্যবধি আমি কখনো কোনো বিষয়ে কারো কাছে মিথ্যা বলিনি। তাই তো আজও আমার মুর্শিদে দয়াল জিন্দা পীর কালো গাজীকে সাক্ষী রেখে তোমার সম্মুখে দাঁড়িয়ে বলছি, আমি তোমার কাছে যাহা বলেছি আমি সত্য কথাই বলেছি, আমি মিথ্যা বলিনি। তাই তো বলছি, তুমি মা হিসাবে এই সন্তানটিকে কোলে তুলে নাও। স্বামী, আপনি তো জানেন স্বামী, আপনি যখন বাণিজ্যতে যান, আপনি আমাকে 5 মাসের গর্ভবতী রেখে যান, আর মেহেরবান ওই খোদা আল্লাহর কৃপায় 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়, তখন আমার গর্ভে একটি ছেলে সন্তান হয়। আমি সেই ছেলেকে নিয়ে লালন পালন করতে ব্যস্ত, আর এই আমাদের সন্তানকে আমি কিছুতেই লালন পালন করব না। বেগম, অবৌদ্ধ বলো না, কারণ তোমার মতো একজন মায়ের গর্ভ হতে ও এসেছে, আর আমার মতো একজন পিতা ওকে জন্ম দিয়েছে। তাই তো বলছে, একজন মানুষ হয়ে আর একজন মানুষের বিপদে সাহায্য করাই মানবতার কাজ। তাই তো জ্ঞানীরা বলেছে, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আর তুমি যে কথা বলেছ সে তো আনন্দের কথা। ওরা দুটি ভাই একসঙ্গেই খেলাধুলা করবে, একসঙ্গে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। তাই তো বলছি, তুমি মা হিসাবে ওকে গ্রহণ করো। না স্বামী, আমি তো একবারই বলেছি, ওই জারক সন্তানকে আমি কিছুতেই কোলে তুলে নেব না। বেগম, আমি বুঝতে পেরেছি, তবে তুমি থাকো তোমার বংশ মর্যাদার আভিজাত্য নিয়ে। এই পথে পাওয়া সন্তানটিকে আমার হৃদয় মাঝে আঁকড়িয়ে ধরে আমার 2 চোখ যেদিকে যায় আমি ঠিকই সেদিকেই চলে যাচ্ছি। দাঁড়ান স্বামী, স্বামী, আমি আপনার সঙ্গে একটু রহস্য করছিলাম, আর আপনি যদি চলে যান তাহলে এই বিষয় সম্পত্তি কে দেখাশোনা করবে স্বামী? ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তাহলে ওই সন্তানটি আমার কাছে দিন, আমি ওকে মায়ের মতো আদর যত্ন করে ওকে আমি লালন পালন করব। বেগম, তুমি সত্যি বলেছো? হ্যাঁ স্বামী। বেগম, তোমার কথাগুলো শুনে আমার হৃদয়টা আনন্দে ভরে উঠেছে। তাই তো একটি কথা আমার মনে পড়ে গেল বেগম। হ্যাঁ বলুন বলুন। আমার দিনের নবী এই পৃথিবীতে বা এই ধরা দামে যদি না আসতো, এটা থাকতো অন্ধকার। তাই তো আমার দিনের নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি এই দুনিয়ার বুকে
মা আমিনার গর্ভে এসেছিলেন, কিন্তু লালন পালন হয়েছিলেন দুধগ মাতা হালিমার কাছে। তাই তো আমার রাসূল পাক বলেছেন, কি বলেছে? আমার যে কোনো পিতা মাতার অধীনে যদি একজন অসহায় বা এতিম সন্তান লালিত পালিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, আমি রাসূল কথা দিচ্ছি সেই পিতা মাতাকে বেহেশতে না নিয়ে আমি রাসূল কখনো বেহেশতে রাখবো না। বেগম, তোমার কথায় আমি খুবই মুগ্ধ। নাও বেগম, নাও। স্বামী, বেগম, আপনি বাণিজ্য করে এসেছেন, আপনি বড় ক্লান্ত, তাই এই মুহূর্তে আপনি বিশ্রাম করে চলে যান। কিছু বলবেন বেগম, স্বামী? আমি বিশ্রামাগারে যাবার পূর্বে স্বামী হিসাবে তোমাকে কিছু কথা স্মরণ করিয়ে যাচ্ছি। হ্যাঁ বলুন। এই পথে পাওয়া অসহায় সন্তানটিকে তোমার হাতে আমি তুলে দিয়েছি। তুমি যদি ওকে মা হিসাবে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের বুকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলো, তাহলে তোমাকে জানাবো আমি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আর তা না করে তুমি যদি ছেলেটার প্রতি চক্রান্ত করে ক্ষতি করার চেষ্টা করো, আমি তোমার স্বামী হলেও আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমার ন্যায় বিচার করবো। কথাটা মনে রেখো। স্বামী, আপনি জানেন না স্বামী, আপনার এই অবৈধ সন্তানকে আমি কোলে তুলে নিয়েছি বলে ওকে আমি মায়ের মর্যাদা দেব, কিন্তু না স্বামী, ওকে আমি কখনোই মায়ের মর্যাদা দেব না। এই এই অবৈধ সন্তান, তোকে আমি এমন ভাবে লালন পালন করব, তুই বড় হলে বুঝতে পারবি কাকে বলে সৎ মা। স্বামী, বেগম, আমাদের দুটি সন্তান, আপনি একজন গণক ঠাকুর ডেকে ওদের নাম রাখার ব্যবস্থা করুন। বেগম, তুমি সুন্দর কথা বলেছো, তাই তো আর এখানে বিলম্ব নয়, তুমি অন্তঃপুরে যাও। আমি একজন ভালো গণক ঠাকুর ডেকে ওদের দুটি ভাইয়ের নাম রাখার ব্যবস্থা ঠিক আছে করছি। স্বামী, আমি তাই যাচ্ছি। এই কে আছিস? গণক ঠাকুরকে পাঠিয়ে দে। চিটাং চিটাগাং, হরে কৃষ্ণ হরে রাম, পরের বুক চাটায় নান, নিজের বুক চা সাবধান। এ কথা পাগলে বুঝে। আমার গুণ নাতে বিলাখন, এলো এক দৈব বামন। আমার গলনাতের বিলাখন, এলো এক দৈব কি ব্রাহ্মণ। ওই আমার গুণ নাতে বিলাখন, এলো এক দৈব বামন। আমার গলনাতের বিলাখন, এলো এক দৈব কি ব্রাহ্মণ। ওরে বই হলো মোর কলার পাতা, কলম আমার বেড়ার বোন। কুস্তি আমার কলার পাতা, কলম আমার বেড়ার ওই বোন। কুস্তি আমার কলার পাতা, কলম আমার বেড়ার বোন। এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমার গলনাথের বিলাখন, এলো এক দৈব কি ব্রাহ্মণ। নমস্কার নমস্কার সদাগর নমস্কার। সাহেব, এই জন্য আমাকে কি জন্য স্মরণ করেছেন? আমি আপনাকে এই জন্য স্মরণ করেছি, মেহেরবান খোদা তাআলা আমাকে দুটি পুত্র সন্তান দান করেছে, তাই এইখানে বসিবার আসন্দ হয়েছে। এখানে বসে আমার সন্তান দুটি ভালো নাম রেখে দিন। কয়টা সন্তান? দুইটা। দুটি। শ্রীকৃষ্ণ ভগবান আপনার মঙ্গল করুক। মানসিক কত আরাধনা করে পায় না এটা, আর ওনার জ্ঞাত করে দে- গণক ঠাকুর ও তো আমি কবে চাই কথায় নাই। বলে যদি থাকে নছিবে আপনা আপনি আসিবে। হ্যাঁ বুঝতে পেরেছি, আমাকে বসিবার আসন দিন, সেখানে বসে আমি আমি বলেছি নাম- এখানেই তো বসিবার আসন্দ হয়েছে। বাবা রে আব্বা, বাপের জন্মে আমি আসন পাইনি, আসন জন পাইছি
মনের উল্লাসে বসে নাম নাম নাকি ও মুখে জয় রাধা গোবিন্দ বল হরি বল হরি বল জয় রাধা গোবিন্দ বল হরি বল হরি বল ওই হরি বল হরি বল হরি বল হরি বল ওই জয় রাধা গোবিন্দ বল হরি বল হরি বল জয় রাধা গোবিন্দ বল হরি বল হরি বল জয় মা শিবারঙ্গ সর্বদেবিত সর্বভূত মা সরস্বতী মক ঠাকুর মনে হয় মায়ের পেটে গেল আবার আই দাদা ভবগ্লানি ভব আরতিকে সোমেশ বরকত কন্যা মিম মাসের 4 দণ্ডে দণ্ডে ইরাম শরীর নিজাম সদাগরের সুযোগ্য পুত্র নাম হতে পারে কামাল শয়তান হলো হতে পারে এই কথাটা কইলো কি রাধাজি তুমি কই চাও না তুমি কই চাও বুইরে মানুষ তোমার স্বভাব এমবাকে তুমি এই ছাওলের নাম না হম আমি কামাল সদাগর তপ করে কই শয়তান এটা কি আর বড় ভালো হইব না ওই আমার দরকার নাই নাম না খাতে আমি আপনার নাম রাখায় মুগ্ধ হয়ে আমার দক্ষিণ পরগনা হতে আমি আপনাকে 10 বিঘা ধানের জমি দান করলাম। আমিও শ্রীকৃষ্ণ ভগবানের কাছে মন খুলে দোয়া করলাম শ্রীকৃষ্ণ ভগবান যেন আপনার ঘরে প্রতি বছর 12টা করে বলহান দেয় আর যাবার সময় আমার সাথে সাক্ষাৎ করে যাবেন আমি আপনাকে আরো কিছু অর্থ দিয়ে বিদায় করব কেমন কি দিবেন অর্থ অর্থ দিবেন জি ঠিক আছে শুনেন আমরা হলো যাতে জ্যোতিষী ওই একটু দুদায়ং একটু সেবায়ং ঠিক আছে একটু দুদায়ং একটু সেবা আমার সঙ্গে সাক্ষাৎ করলে আপনার সেবার ব্যবস্থাও হবে ঠিক আছে, কোনো ঠিক ত্রুটি আছে, থাকবে না কেমন ঠিক আছে। আমি নিজাম সদাগর একটি পিপিলিকা পর্যন্ত আমার খাদেম ঠিকানায় থেকে অনাহারে যেতে দেই না আর আমি যদি জানতে পারি আমার খাদেম ঠিকানায় থেকে কোনো মানুষ গরিবী দুঃখী অনাহারে ফিরে গেছে তাহলে আমি 7 দিন কোনো খানা খাই না ঠিক আছে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম একটি স্কুলে মাস্টারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে মন প্রাণ দিয়ে লেখাপড়া করবে এটা হয়েছে আমার আদেশ তাই তো আজ আমি তোমাদের সকলকে ছুটি দিয়ে দিলাম তোমরা চলে যাও আয় ছেড়ে অনেক না আজকে তো না খাবারা বন্ধ হয়ে গেল তোকে বয়স মোটামুটি হয়েছে না বাড়িতে কাম করিস হ্যাঁ মা বাবারে কই তোকে বিয়ে দিবের কইস সে গিয়েছে স্কুলে বেলা গড়িয়ে এলো এখনো তো বাড়ি ফিরে এলো না আমি জান এই তো আমি ফিরে এসেছি আমি জান একই বাপ কামাল তোমার মুখখানা এত মলিন দেখছি কেন তোমার কি হয়েছে আমি জান আমি আর ওই স্কুলে পড়তে যাব না আমি জান কেন ওই স্কুলের মাস্টার আজ আমাকে 3টি প্রশ্ন করেছিল আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারি নাই বলে ওই মাস্টার আমাকে বেত্রাঘাত করে স্কুল থেকে বের করে দিয়েছে মাস্টার মশাই তোমাকে বেত্রাঘাত করেছে হ্যাঁ আমি জান মাস্টার ঠিক আছে তুমি যতটুকু লেখাপড়া করেছো খাতা পত্রগুলো সই রাখতে পারবে হ্যাঁ আমি জান আমি যতটুকু লেখাপড়া শিখেছি ততই খাতা পত্রগুলো সই রাখতে পারবো তাহলে তোমাকে আর ওই স্কুলে যেতে হবে না স্কুলে যেতে হবে না তাহলে আমি কি করবো আমি জান তুমি হয়েছে সদাগরের সন্তান তাই তোমাকে যেতে হবে ওই বাণিজ্যতে বাণিজ্যে আমি এই বয়সে বাণিজ্যের কি বুঝি পাগল ছেলে বাণিজ্যের কিছু না বুঝলে সবকিছু আমি তোমাকে বুঝিয়ে দেব একটু মুখ খুলে বলুন প্রথমে তুমি তোমার পিতার কাছ থেকে চেয়ে নিবে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা তারপর চেয়ে নিবে নতুন একখানা তাঁত কাটা নৌকা নতুন একখানা তাঁত কাটা নৌকা তারপর চেয়ে নিবে তরুণ তরুণ 5 জন মাঝি তরুণ তরুণ 5 জন মাঝি আর তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে যাবার পথে তুমি আমার সঙ্গে দেখা করে যাবে আমি দিব তোমাকে আরো 1 লক্ষ টাকা এত টাকা আপনি যান ঠিক আছে আপনি যান তাহলে আমি আমার আব্বা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আসি
আর আমার আব্বা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে ওই দূরদেশে বাণিজ্যে যাবার আগে আমি আপনার চরণ তুলে নিয়ে বাণিজ্যে চলে যাব। এবার আমি আসছি আম্মিজান, বিদায় আম্মিজান, বিদায়। হে মেহেরবান খোদা, আমার একমাত্র সন্তান কামাল, তুমি ওর মনের বাসনা পূর্ণ করো খোদা, ওর মনের বাসনা তুমি পূর্ণ করো। আমার দুটি সন্তান স্কুলে গিয়েছে, বেলা গড়িয়ে এলো, এখনো ফিরে আসছে না। এর কারণ আমি কিছুই বুঝতে পারছি না। আব্বা হুজুর, আব্বা হুজুর, কামাল, এই তো আমি ফিরে এসেছি আব্বা তুমি হুজুর। লেখাপড়া করতে গিয়েছো স্কুলে, তোমার মুখখানা আমি এত মলিন দেখতে পাচ্ছি, তার কারণ? আব্বা হুজুর, আমি আরো স্কুলে পড়তে যাব না। কারণ? আব্বা নিজে চলে যাব। কি হয়েছে তোমার? আব্বা হুজুর, ওই স্কুলের মাস্টার আজ আমাকে 3টি প্রশ্ন করেছিল, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি নাই বলে ওই মাস্টার আমাকে বেত্রাঘাত করে কামাল, দিয়েছে। মাস্টার মশাই অসৎ আচরণ করেনি, ন্যায় বিচার করেছে। তোমাকে দিয়েছে আমি লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজের বুকে একজন মানুষ হিসাবে গড়ে উঠতে, আর তোমাকে লেখাপড়া শিক্ষা দিয়ে আছে, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তার সঠিক উত্তর দিতে পারোনি, বিধায় মাস্টার মশাই তোমাকে বেতাঘাত করেছে। তাই তো আমি মনে সিদ্ধান্ত করে নিয়েছি, কে সিদ্ধান্ত আমি আর ওই নিয়েছো? স্কুলে পড়তে যাব না, আমি ওই দূরদেশে বাণিজ্য করতে যাব। এটাকে তোমার সিদ্ধান্ত না কেউ শিখিয়ে দিয়েছে? আব্বা হুজুর, আমাকে কেউ এই বাণিজ্যের কথা শিখিয়ে দেয় নেই। আমরা হয়েছি সদাগরের সন্তান, ওই দূরদেশে বাণিজ্য করে আমাদের ধর্ম। তাই তো আমি মনে সিদ্ধান্ত করে নিয়েছি ওই দূরদেশে বাণিজ্য করতে যাব। বাণিজ্যতে যাবে, আমার নিকট কেন এসেছো বলো? আমার বেশ কিছু জিনিসের প্রয়োজন। কি কি জিনিস? আপনি আমাকে দেবেন নগদ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? দাঁত কাটা একখানা নৌকা। দাঁত কাটা একখানা নৌকা? আর ভালো দেখে জোয়ান জোয়ান 5 জন মাঝি। জোয়ান জোয়ান 5 জন মাঝি। ঠিক আছে, তুমি যখন লেখাপড়া করবে না, দূরদেশে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করবে, এত করে বলছো, যাও তুমি বাণিজ্যের সাজে সেজে আসো, যাবার সময় এগুলো আমার থেকে বুঝে নেবে, কেমন? লক্ষ্মী আব্বা হুজুর, চাইতে না চাইতে আমাকে অতি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তুমি বিদায় হয়ে যাও। দিবেই না কেন? গেলে বাণিজ্য করেছে আমাদের 2টি ভাইয়ের জন্য, সব নিলাম করে দিয়ে দিবেন আমাদেরকে। ঠিক আছে আব্বা হুজুর, আসো। কাঁদছেন কেন আব্বা হুজুর? আমরা তো সদাগরের ঘরে জন্ম নিয়েছি। ঠিক আছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু আমাদের দূর দেশে বাণিজ্যে যেতেই হবে আব্বা হুজুর। আসতে পারো। তাই তো এবার আমাকে হাসি মুখে বিদায় করে দিন। আমি হাসি মুখে বিদায় আব্বা হুজুর, বিদায়। আমি ভেবেছিলাম আমার 2টি সন্তান, ওদেরকে লেখাপড়া শিক্ষা করে আদর্শ মানুষ করে গড়ে তুলবো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তা হলো না। আব্বা হুজুর, আব্বা হুজুর, জামাল, আপনার চরণে আমার সালাম আব্বা হুজুর। আব্বা হুজুর, জামাল, মিয়া ভাই বাণিজ্যে চলে যাচ্ছে, আমি তো মিয়া ভাইকে ছেড়ে একা থাকতে পারবো না, আমি মনে স্থির না করেছি। না জামাল, না, তুমি আমাকে কথা বলো না জামাল, তোমাকে আমি বিদায় দিয়ে একা একা থাকতে পারবো না, আব্বা, তাই তো তুমি কথা বলো না। আর তোমার মিয়া ভাই যাবার সময় আমার কাছে যা কিছু ছিল সবকিছু নিয়েছে। জামাল, হ্যাঁ আব্বা হুজুর। তুমি বলেছো তোমার দয়াল জিন্দা পীর কালো গাজী। কালো গাজী? হ্যাঁ জামাল, মুর্শিদের নাম কিন্তু তো কখনো তুমি ভুলো না। আব্বা হুজুর, এই নাম যে কখনো ভোলার নয়, এ যে আমার হৃদয়ে লেখা নাম আব্বা হুজুর। নাম যেন ভুলি না রে। আরে নামে জাহানো আর
বলি রাহা রে ওই নাম বড় ভালো বাসি রে ওই নাম বড় পালো বাসি রে হাজিজি নাম বড় ভালো বাসি রে আজি নাম বড় পালো বাসি রে দয়াল নাম বড় ভালো বাসি রে নাম জানো আর বলি রাহা রে বাহের নামে বড়ই মধুরে বাহের নামে এত হই মধুরে বাহের নামটি বড়ই মধুরে নাম জানো আর বলি রাহা রে ওহিলা হাওয়ার পারের সম্বল রে ওই না বাবা পারে সম্বল রে ওই না হাওয়ার পারের সম্বল রে নাম জানো আর বলি রাহা রে বাহের নামটি হৃদয়ে গাথারে বাহের নামটি হৃদয় গাতা রে আজিজ নামটি হৃদয়ে মাখারে নাম জানো আর বলি রাহা রে ওহি নামেতে মধু মাখারে ওই নামেতে মধু মাখারে আজিজি নামে মাখারে নাম জানো আর বলি নাহা রে নাম যেন আর বলি না রে আরে নাম জানো আর বলি নাহা রে আব্বা হুজুর, জামাল আপনি যে অনেক পূর্বে বাণিজ্য করেছিলেন, আমি তো আপনার সেই পুরনো নৌকাখানা, আপনার সেই পুরনো মাঝি নিয়ে আমি যাব সেই দূরতে। ওরে জামাল, আব্বা হুজুর, আজ হইতে 12 বছর পূর্বে আমি গিয়েছিলাম বাণিজ্যতে, তারপর আর আমার সঙ্গে মাঝি নিয়েছিলাম, তার নাম মানিক মাঝি। মানিক মাঝি? তবে সে মানিক মাঝি এখনো বেঁচে আছে না মারা গেছে না। আমি যে বলতে পারবো না। আর সেই নৌকার কথা একমাত্র মানিক মাঝি যে বলতে পারবে জামাল। আব্বা হুজুর, তাহলে আপনি একটিবার আমাকে সেই মানিক বাড়িতে নিয়ে চলুন না। জামাল, আমাদের গ্রামের দক্ষিণ পাশ দিয়ে রাস্তাটি গিয়েছে না, হ্যাঁ আব্বা হুজুর। কিছু দূর এগিয়ে গেলে একটি বটবৃক্ষ, বটবৃক্ষ, আর ওই বটবৃক্ষর পাশেই যে একটি মায়ের মন্দির, মন্দিরের পাশের বাড়িটাই হচ্ছে মানিক মাঝির বাড়ি। আব্বা হুজুর, তাহলে আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তে চলে যাব সেই মানিকের কাছে। ঠিক আছে, এবার আমি আসি আব্বা হুজুর।
একটিবার শুধু আমাকে হাসি মুখে আশীর্বাদই করে বিদায় করে দিন। যাও যাও নীলমণি, তোমার কার্য হবে পথে। তোমাকে আমি তুলে দিলাম আল্লাহ আল্লাহর আঁচল এবং আমার হোকাল পরকালের বান্ধব দয়াল জিন্দা পীর কালুগাজির হাতে। আব্বা হুজুর, এবার আমি আসি আসি আব্বা হুজুর। আসি আব্বা হুজুর। বিদায় বিদায় জামাল। আব্বা হুজুর, আব্বা হুজুর, জামাল জামাল না। হে মেহেরবান খোদা, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি? আমার মাধ্যমে আমার যে সন্তানটি এই দুনিয়ার বুকে এসেছে, সে কিভাবে আমার নিকট থেকে বিদায় নিয়ে গেল? আর যাকে আমি পথে পেয়েছিলাম, সে আমার থেকে কিভাবে বিদায় নিয়ে গেল? খোদা, আমার দরদি দয়াল জিন্দা পীর কালুগাজি, ভালো মন্দ সকল কিছু তুমি জানো। বাজান আজিজি পাগলা, বাজান বাইরে পাগলা, তোমরা তো অন্তর্যামী, তোমরা তো সবই দেখো, সবই বোঝো। আমার কি ভুলের কারণে আজ আমার দুটি সন্তান আমার বুক থেকে বিদায় হয়ে চলে গেল, তোমরা দেখে রেখো। বাজান বাইরে পাগলা, বাজান আজিজি পাগলা, দয়াল জিন্দা পীর কালুগাজি। ও গো ঠাকুর, যখন আমার দুটি চক্ষু ভালো ছিল, কতজনে এসে বলতো গো মানিক মাঝি, তুমি আমার সঙ্গে কি বাণিজ্যে যাবে? ও গো ঠাকুর, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি? আজ তুমি আমার এই দুটি চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে নিয়েছো। এখন তো আর কেউ বলে না ওগো, ওগো মানিক মাঝি, তুমি আমার সঙ্গে কি বাণিজ্যে যাবে? আমার সঙ্গের সাথে যারা ছিল, একে একে আমাকে ফেলে সবাই সবাই চলে গেল। ওই রস্ত ভাইকে কেউ তো আর বলে না গো মানিক ভাই, তুমি কি আমার সঙ্গে বাণিজ্যে যাবে? আমার যে এক সঙ্গের সাথী ছিল, আমি ওই বন হতে তুলে নিয়ে এসেছিলাম, সে দাদু ভাইকে যে আমি নিজামুদ্দিন সদাগরের হাতে তুলে দিয়েছি, সেও তো আর কোনোদিন এসে বললো না ওগো মানিক ভাই, মানিক তুমি ভাই কেমন আছো? মানিক ভাই, তুমি কি বাড়িতে আছো? মানিক ভাই, কে ভাই মানিক, কারে জানো কণ্ঠ স্বর শুনতে পাচ্ছি? মানিক ভাই, আমার মনে হয় তার কণ্ঠ স্বর আমার অতি পরিচিত হবে। কে কে তুমি ভাই? আমার নাম জামাল বাদশাহ। জামাল বাদশাহ? হ্যাঁ মানিক ভাই,
বলো ভাই, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? মানিক ভাই রে, আমি যে মনে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি তোমাকে সঙ্গে নিয়ে বাণিজ্যে যাব। ওগো, হ্যাঁ মানিক ভাই। ওরে দাদু ভাই, তোমার পিতার নামটি কি আমি জানতে পারি? আমার পিতার নাম হয়েছে নিজামউদ্দিন সওদাগর। নিজামউদ্দিন সওদাগর? হ্যাঁ মানিক ভাই। ওরে দাদু ভাই, বলো। তুমি যে মনে বাঞ্ছা করেছো আমাকে নিয়ে ওই দূরদেশের বাণিজ্যে যাবে, হ্যাঁ মানিক ভাই, আমি যাব। সে ভাগ্য যে আর আমার নেই রে দাদু ভাই। কেন কেন মানিক ভাই? তুমি কেন অমন করে বলছো? তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না দাদু ভাই? কেন, তুমি আমাকে খুলে বলো। আমি যে আমার দুটি চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি রে দাদু ভাই। এ তুমি কি বলছো মানিক ভাই? হ্যাঁ দাদু ভাই। ওই বিধাতা তোমার চোখের দৃষ্টি কেড়ে নিয়ে গেছে। তুমি এখানে একটু দাঁড়াও না মানিক ভাই, আমি আমার মুর্শিদের কাছে একটি বার গিয়ে দেখি তোমার এই চোখের দৃষ্টি ফিরিয়ে আনা যায় কিনা। যাও দাদু ভাই। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি আমার মুর্শিদের কাছে। ওগো দয়াল, আমার বান্ধব রে, আমি যে আজ আমার মনে বড় আশা নিয়ে মানিক ভাইয়ের কাছে এসেছি, দোহাই লাগে ওগো বান্ধব, একটিবার তোমরা আমার মানিক ভাইয়ের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও, দয়া ফিরিয়ে দাও। এই তো আমি আসন থেকে এক আজলে পানি নিয়ে আমার মুর্শিদের নাম নিয়ে আমি মানিক ভাইয়ের চোখে ছিটিয়ে দেব। মুর্শিদ যদি আমার সহায় থাকে তাহলে পুনরায় মানিক ভাই এই চোখের দৃষ্টি ফিরে পাবে। ওগো দয়াল, বিসমিল্লাহির রহমানির রহিম। মুর্শিদ তুমি সহায় হও বান্ধব। পুড়ে গেল, জ্বলে গেল। মানিক ভাই, তুমি মুর্শিদের নাম নিয়ে একটি বার চোখ মিলে তাকাও না, আমার মনে ওরে দাদু ভাই রে, তুমি ফিরে পাবে। ওগো, ওগো আমার মুর্শিদ, ওগো আমার বান্ধব। একই একই আবার দুটি চক্ষু জানো শীতল হয়ে যাচ্ছে। ওই তো ওই তো ওই তো এক ঝাঁক পাখি মানিক ভাই, ডানা মেরে উড়ে যাচ্ছে। ওই তো ওই তো আমি সবাইকে দেখতে পাচ্ছি, কত লোকজন বসে আছে। মানিক ভাই, তুমি কি দেখতে পাচ্ছ? আমি সবাইকে দেখতে পাচ্ছি দাদু ভাই। ওরে দাদু ভাই, তাহলে তুমি এবার আমাকে কথা দাও, আমি তোমাকেও দেখতে তুমি আমার পাচ্ছি। সঙ্গে বাড়িতে যাবে কিনা? হ্যাঁ দাদু ভাই, তোমার মুর্শিদ, তোমার বান্ধব যখন এই অধম মানিকে মাঝির দুটি চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, আর দেরি নয় দাদু ভাই, শীঘ্র করে চলে যাবো আমরা ওই দূরদেশের বাণিজ্যে। চলে আসো দাদু ভাই। এই দাঁড়াও মানিক ভাই। দাদু ভাই, তুমি যে বাবার সঙ্গে অনেক পূর্বে বাণিজ্য করেছিলে, আমি আমার বাবার সেই পুরনো নৌকা নিয়ে আমি যাব সেই দূরদেশে। দাদু ভাই, হ্যাঁ মানিক ভাই, আমি যে দীর্ঘ 12টি বছর আগে তোমার পিতা নিজামউদ্দিন সওদাগরের সঙ্গে বাণিজ্য করেছিলাম, আমি সেই নৌকাখানা ওই আমার কালী মন্দিরের পাশে ওই দিঘিতে বুড়িয়ে রেখেছে। আমি জানি না দাদু ভাই সে নৌকা কেমন আছে দাদু ভাই। ঠিক আছে, একটি বার তুমি আমাকে সেই নৌকার পাশে নিয়ে চলো না। আর দেরি নয় দাদু ভাই, তাহলে চলো আমরা দুটি ভাই শীঘ্র করে চলে যাবো সেই দিঘির তাই পারে, চলো। দিঘির পারে।